আমরা বাংলাদেশের অনেকগুলো বর্তমান সমস্যার এবং সংকটের প্রেক্ষিতে আপনার থেকে শুনতে চাইবো আপনার কিছু মূল্যবান পরামর্শ। আমরা সবাই সমস্যাগুলো জানি। বাংলাদেশ একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। ব্যাংকিং সেক্টরে একটি বড় পরিবর্তন হয়েছে গভর্নর মনসুর রহমানকে সরিয়ে দিয়ে মোস্তাক আহমেদ নতুন গভর্নর হয়েছেন এবং এসালামের মতো এই ধরনের হরিলুটকারী প্রতিষ্ঠানগুলো ফেরত আনার পায়তারা চলছে, যারা কিনা যাদের কথা আছে এরকম যে এসালামকে একটি 1000 কোটি টাকার লোন দেয়নি বলে ডক্টর মনসুর আহমদকে চলে যেতে হয়েছে। এই বিষয়ে আপনি আমি অনেক কিছু বলতে পারি আপনাকে এড়াবার, আপনি জানেন এগুলা, ইউ আর টপ অফ দ্য এজ। আপনি বলুন একটু শওকত সাহেব আপনার ব্যাখ্যাগুলো এবং এটার করণীয় কি, মুক্তি পেতে পারে কিভাবে। মেনি থ্যাঙ্কস। আপনার এই শোতে এই প্রথমবারের মতো, যদিও মিলেনিয়াম টিভিতে বহুদিন থেকে আমি আছি, তাদের সাথে বিভিন্ন উপস্থাপক ছিলেন ইন বিটুইন। আমি আশা করি আপনার এই অনুষ্ঠান ভালো থাকবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে। সাথে মালিক, আমার প্রিয় বন্ধু মানুষ, মিলেনিয়াম টিভির নূর মোহাম্মদ ভাই, ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং টেলিভিশনের ঢাকা অফিসটা আমি একবার উদ্বোধন করে আসছি। ঢাকা অফিস থেকে যারা আপনাকে সাপোর্ট দিয়েছে তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি বাংলাদেশের সম্ভাবনার কতগুলো বিষয় আছে। একটা হচ্ছে আমাদের মানুষগুলোই কিন্তু সবথেকে বড় আশার কান্ডারি বা আশার আলো। এই মানুষগুলোই আমাদের মেইন সোর্সেস বলা যায়। আমাদের গ্যাস, খনি, তেল এগুলো কিচ্ছু না থাকলেও আমাদের মানুষগুলো ভালো হওয়ার কারণেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বা আপনি এই যে জুলাই বিপ্লবের কথা বলেন, 52 স্বাধীনতা বলেন, এই ভাষা আন্দোলনের কথা বলেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই মানুষের পরে আমরা নির্ভরশীল ছিলাম এবং এটাই নিয়ম, বিশেষ করে আমাদের মতো দেশের। তো এটা আমরা এখন ধরেন 120 মিলিয়ন, যেটা আমি বলি যে পুরো যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক লোক সংখ্যা যদি একটা জায়গায় আসা হয়, ঠিক আছে বাংলাদেশ। এটার সম্ভাবনা যেটা বললাম প্রথম কথায় আলোচনায় আসবে যে হিউম্যান রিসোর্সেস, এটাকে যদি ডেভেলপমেন্ট না করতে পারি, অর্গানাইজ না করতে পারি, কাজে না লাগাতে পারি, তাহলে ব্যর্থতা। এখন এই ব্যর্থতা কার দায়িত্ব? তাকে অর্গানাইজ করার দায়িত্বটা কার? আমি এতক্ষণ যেটা বললাম এটা অর্থনীতির কথা। এই অর্গানাইজ করার সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় আসবে। রাজনৈতিক নেতা, আমি রাজনীতিবিদ শব্দটা উচ্চারণ করতে চাইনি, আমি অর্থনীতিবিদ আপনারা বলেন, তাহলে আমি অর্থনীতি সম্পর্কে অনেক কিছু বলতে পারি, অভিজ্ঞতা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, শিক্ষা আছে, অবদান আছে। জি, আপনি বলুন। যখন আপনি বলেন একটু হুঁশিয়ার হয়ে বলবেন। এর তীব্র নিন্দা করে আসছি। কিসের রাজনীতিবিদ? আপনি ম্যাট্রিক পাস, গরু চুরি করেছেন, আমি লেখাপড়া দিয়ে বিশ্বাস করি, আপনার কোনো যোগ্যতাও না থাকতে পারে, আপনার ভিতরে দেশপ্রেম নেই, আপনি তো চোর, গুন্ডা, বদমাইশ। স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, তারপর থেকে দেখছি আপনি হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে গেছেন মানে, এবং সমস্ত সম্পদ লুট করছেন, যে দলেরই হোক না কেন, দেশে বিদেশে আপনি পাচার করছেন। কিসের রাজনীতিবিদ? কি আপনার অহংকার? আমি কি বলেছি যে আপনি রাজনীতি বলছেন? আপনি বলছেন আমি আপনাকে ডাকিনি আপনি রাজনীতিবিদ হওয়ার জন্য। রাজনীতিবিদ আপনি নিজে ঘোষণা করছেন আপনি রাজনীতিবিদ, তাহলে আপনাকে দিতে হবে না যে আপনি অবদানটা কি, কোন কারণে আপনি নিজেকে রাজনীতিবিদ ঘোষণা করছেন? ছাগল চুরি করলেন, গরু চুরি করলেন, মানুষ হত্যা করলেন, দুর্নীতি করলেন, পরকিয়া করলেন, লোকের মেল লোক বের করে নিয়ে আসলেন। আমরা চিনি না এই মানুষগুলো। সেই লোকগুলো আপনার দায়িত্ব পড়েছে বাংলাদেশের সম্ভব নয় এই মানুষগুলোকে অর্গানাইজ করে পরিচালিত করা, ইয়ে করা। যতবার আমরা এটাতে ব্যর্থ হয়েছি ততবার দেশকে ধ্বংস করে নিয়েছি। আমি আরেকটা পয়েন্ট বলি, আমাদের দেশটা ছোট, কিন্তু এটা একটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত আছে। দেখেন আমরা প্রায় $450 বিলিয়ন জিডিপি আমাদের। এটাকে আমি বহুবার বলেছি যে এটা ½ ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। তো 500 বিলিয়ন তো আমরা নিতেই পারি। আপনি হাসিনার আমলের যে একটা সম্ভাবনা ছিল,
সেটাকে সে ধ্বংস করে গেছে। সে কখনো কাজে লাগায়নি আমাদের জনগণকে, বা জনগণকে কখনো মূল্যায়ন করেনি, তাদের চিন্তা করার কোনো গুরুত্ব দেয়নি। তৃতীয় শ্রেণীর প্রশাসন দিয়ে বারবার করেছে। 17 বছর আমি নিজে দেখে যেতে পারিনি। তাহলে বোঝেন যে আমি কত ভোকাল ছিলাম তাদের বিরুদ্ধে। আজকে যারা আসছে, আমি কয়েকটা শোতে আমি বলেছি তাদের একটু সুযোগ দেওয়া উচিত। দ্যাটস অল আই ক্যান সে। কিন্তু তারা যদি জাতির সাথে বেইমানি করে, আমাকে অনেকেই বলে যে আমি জাতীয়তাবাদী ধারার একজন অর্থনীতির ছাত্র, তাদের কপালে হবে। আমরা যে অবস্থায় যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা বর্তমান যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি দেখছি জানতে চাচ্ছি আপনার কাছে যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা অত্যন্ত নাজুক। কারেন্ট অ্যাকাউন্ট বলে একটা জিনিস আছে, অর্থনীতির অ্যাকাউন্ট বলে একটা জিনিস আছে। আপনি দুটো অ্যাকাউন্টের যদি আমরা আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সোর্স অফ ইনকামটা কি দেশের রেমিটেন্স। এই রেমিটেন্স গুলো দেখেন আজকে সারা দুনিয়াতে যে যুদ্ধ বিগ্রহ চলছে, যেভাবে হচ্ছে, তারা টাকা পাঠাতেও পারে না, কাজও নেই খারাপ দেশে, সেখানে থাকতেও পারছে না, তাদের জীবন ঝুঁকির ভিতরে আছে। তারা যদি এটা বন্ধ করে, তাহলে আমাদের অর্থনৈতিক যে কারেন্ট অ্যাকাউন্টের যে কারেন্ট ইকোনমিক ফ্লো, যেটা ইনকাম ফ্লো বা ক্যাপিটাল ফ্লো যেটাই আমরা বলি, এটা নস্বাত হয়ে যাবে। তাহলে আমাদের এই রিসোর্স যেটা বর্তমান আছে, সেই জিনিসটাকে ধরে রাখতে হবে। কোনো ক্রমে এটা পাচার করা যাবে না। যে কথাটা আপনি বললেন, এসালম গ্রুপের কত বড় একটা চোর, কত বড় একটা ফালতু লোক, একটা দেশদ্রোহী লোক, আর বিচার হওয়ার বদলে আপনি তাকে নিয়ে পালন করছেন। পুনর্বাসন রাষ্ট্রপতি জিয়া না, পুনর্বাসন তো আছে। আপনি চোরকে পুনর্বাসন করছেন, ডাকাতকে পুনর্বাসন করছেন। অন দ্য আদার হ্যান্ড, যে কথাটা আমি প্রথমেই বলেছি, যে আমাদের সহজ সরল মানুষগুলো, হিউম্যান রিসোর্সকে আপনি কাজে না করে আপনি লুটপাটের ভিতরে এগিয়ে গেলেন, যেটা সেটার ম্যাটার্স। চোর চোর, এর আবার ডেফিনেশন কি? ডাকাত ডাকাত, দেশদ্রোহী দেশদ্রোহী, ভালো মানুষ ভালো মানুষ। ভাই, আমি একটা টপিকস নিয়ে আপনার কাছে আরো কয়েকটা টপিকস আমার আছে। হ্যাঁ, আপনি যদি এই জিনিসগুলো করতে থাকেন, মর্নিং শোজ দি ডে, আপনার মানেই হলো যে আপনি যে পুরনো ধারায় একটা বেঈমান ফাসেক হাসিনা, যেটা এইভাবে আমি তাকে বারবার মূল্যায়ন করেছি, তার যে অনুসৃত নীতিকে আমরা গ্রহণ করছি, কোন ক্রমে বাংলাদেশের এই সম্ভাবনাকে ধরে রাখা সম্ভব হবে না, নষ্ট হবে। থ্যাংক ইউ।